17 জুন 2005। মাত্র একদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের শোচনীয় পরাজয়। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে 10 উইকেটের পরাজয় মাথায় নিয়ে বাংলাদেশ শিবিরে তখন রীতিমতো হতাশা। একদিন পরেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের রেজাল্ট আগেভাগেই সবাই বলেই দিয়েছিল। এমনকি কার্ডিফের কোনো একটি মদের দোকানে বসে নির্বিঘ্নে মদ খাচ্ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস। বাংলাদেশের বিপক্ষের ম্যাচ নিয়ে রীতিমতো অবজ্ঞার সুর। সেদিন মদ খেতে খেতে সাইমন্ডস বলছিলেন, ওরা বাংলাদেশ, ওদেরকে এত সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই, আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটাররাই ওদেরকে হারিয়ে দিতে পারে। 18 জুন 2005। অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশের বিপরীতে বাংলাদেশের নড়বড়ে একাদশ। খেলা মাঠে গড়ায়। অ্যান্ড্রু সাইমন্ডস বাংলাদেশকে অবজ্ঞা করে আগের রাতে এত বেশি মদ পান করেছিলেন যে এই ম্যাচের একাদশে তাকে দেখাই গেল না। জানা গেছে সকালে ঘুম থেকে উঠতেই পারেননি তিনি। টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন রিকি পন্টিং। প্রথম ওভারের দ্বিতীয় বলে অ্যাডাম গিলক্রিস্টকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন মাশরাফি। 0 রানেই প্যাভিলিয়নের পথে মাথা নিচু করে পাড়ি জমান সেই সময়ের সবচেয়ে ডেঞ্জারাস ব্যাটসম্যান। ওয়ান ডাউনে ব্যাট হাতে মাঠে আসেন অজি দলনেতা রিকি পন্টিং। ওপেনার ম্যাথিউ হেডেনকে সাথে নিয়ে লড়াইটা শুরু করার আগেই তাকেও সাজঘরের টিকিট ধরিয়ে দেন তাপস বৈশ্য। দারুণ একটি ফুল অফ লেন্থ বলে এলবিডব্লিউ হয়ে বোকা পড়ে যান পন্টিং। ম্যাথিউ হেডেন এবং নতুন ব্যাটসম্যান ড্যামিয়ান মার্টিন অনেকটা স্বাচ্ছন্দ্যে ব্যাট চালিয়ে পুরো ইনিংসের নিয়ন্ত্রণ প্রায় নিতেই যাচ্ছিল। তবে এবার নাজমুল হোসেনের বলে ইনসাইড এজ হয়ে মিডল স্টাম্প হারিয়ে ফেলেন হেডেন। স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে বাংলাদেশ শিবিরে। 15 ওভারে তখন অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে 3 উইকেট হারিয়ে মাত্র 57 রান জমেছিল। বাংলাদেশের মতো একটি লোয়ার গ্রেডের দল অস্ট্রেলিয়াকে এতটা ব্যাকফুটে ফেলে দিবে সেটা হয়তো কল্পনাও করেনি অস্ট্রেলিয়ার ক্রিকেটের কেউ। তবে এর পরের পার্টনারশিপটা রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ শিবিরে। 57 রানে 3 উইকেট যাওয়ার চাপ সামলাতেই কখন যে 40 ওভার পার হয়ে গেছে সেটা টেরই পাননি ড্যামিয়ান মার্টিন এবং মাইকেল ক্লার্ক। যখন টের পেয়েছেন তখন রানের সংগ্রহ তলানিতে পড়ে আছে। 42তম ওভারে তাপস বৈশ্যর বলে এক্সট্রা কাভারে ক্যাচ তুলে দেন ড্যামিয়ান। ব্যক্তিগত 57 রান আর দলীয় 165 রানে তার উইকেট পতন হয়। এরপর 183 রানে মাইকেল ক্লার্ক ও তাপসের বলে ক্যাচ আউট হয়ে গেলে মাইকেল হাসি এবং সিমন কাটিস স্কোরটাকে একটু বাড়ানোর জন্য হাই স্ট্রাইক রেটে খেলা শুরু করে দেন। এতে কিছুটা কাজ হয়। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া 50 ওভারে 249 রান সংগ্রহ করতে পেরেছিল। 250 রানের টার্গেটটা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটা অবিশ্বাস্য স্কোর ছিল সেই সময়। কারণ সেই ম্যাচের আগে কখনোই বাংলাদেশ ক্রিকেট দল এত বেশি রান তাড়া করে জয়ের দেখা পায়নি। এমনকি তার আগে মাত্র 4টি ম্যাচেই 250-এর উপর স্কোর করতে পেরেছিল বাংলাদেশ, আর 4টির প্রতিপক্ষ দলই ছিল জিম্বাবুয়ে। তাই 250 রানের টার্গেট বাংলাদেশের জন্য ছিল আকাশ সমান। সেই সময়ের সেরা বোলিং জুটি ম্যাগ্রা এবং গিলিস্পির দুর্ধর্ষ বলের সামনে বাংলাদেশের 2 ওপেনার জাভেদ উমর এবং নাফিজ ইকবাল ব্যাট হাতে সুবিধা করতে পারল না। 8ম ওভারে দলীয় 17 রানের মাথায় গিলিস্পির বলে কট বিহাইন্ড হয়ে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তারপর ওপেনার জাভেদ উমর এবং ওয়ান ডাউনে নামা তুষার ইমরান ঠুকঠুক করে খেলে চাপটাকে সামলে নেওয়ার চেষ্টা করেন। 15 ওভারে বাংলাদেশের সংগ্রহ সর্বসাকুল্যে 1 উইকেট হারিয়ে 51 রান। স্বাচ্ছন্দ্যে খেলা তুষার ইমরান ব্রাড হগের বলে ক্যাচ তুলে ফিরলেন সাজঘরে। আরও 5 ওভার পর জাভেদ উমর আউট। 21 ওভারে 3 উইকেট হারিয়ে বাংলাদেশের ঝুলিতে মাত্র 72 রান। তখনও জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 178 রানের। মাঠে অধিনায়ক হাবিবুল বাশার আর সেই সময়ের বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় মোহাম্মদ আশরাফুল। আশরাফুল যদিও স্বভাবসুলভ ব্যাটিং করে যাচ্ছিলেন, তবে অপর প্রান্তে আগলে রাখার জন্য হাবিবুল বাশার ছিলেন একেবারে রক্ষণাত্মক। টেস্টের চেয়েও ধীর গতির ছিল তার ব্যাট চালানো। 31 ওভার শেষে বাংলাদেশের স্কোরে জমা হয় মাত্র 102 রান। এতটাই মন্থর গতির ইনিংস খেলছিল বাংলাদেশ। জয়ের জন্য আরও প্রয়োজন ছিল 148 রানের।
তবে এরপর মোহাম্মদ আশরাফুল যেন অস্ট্রেলিয়ার বোলারদের উপর চড়াও হওয়া শুরু করলেন। যেখানে 31 ওভারে 100 রান ছুঁয়েছে স্কোরবোর্ড, সেখানে পরবর্তী 10 ওভারে অস্ট্রেলিয়ার সব পরিকল্পনা ওলটপালট হয়ে যায় আশরাফুলের দুর্ধর্ষ সব শটে। অবাক বিস্ময়ে সারা পৃথিবী দেখল বাংলাদেশের লিটল মাস্টার আশরাফুলের সেই বিখ্যাত স্কুপ প্যাডেল, ধারাভাষ্যকার আতার আলী খানের ভাষায় যেটা চিকি শট। গ্লেন ম্যাকগ্রা, জ্যাসন গিলিস্পি কিংবা ব্র্যাড হগের মতো বোলারের সব ডেলিভারি ফিকে হয়ে যাচ্ছিল আশরাফুলের ব্যাটের সামনে। দুর্ভাগ্যজনকভাবে হাবিবুল বাশার যখন রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন বাংলাদেশের স্কোরবোর্ডে মোটা অক্ষরে ভেসে উঠছিল 44 ওভার শেষে 202 রান। জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল 48 রানের। ওভার হিসেব করলে প্রতি ওভারে 8 রান প্রয়োজন। মোহাম্মদ আশরাফুল খুব ভালো মতোই হিসেব নিকেশ করে ব্যাট করছিলেন। 47তম ওভারে গিয়ে দেখা পান ওয়ানডে ক্রিকেটে তার প্রথম শতকের, আর বাংলাদেশ পেয়ে যায় ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সেঞ্চুরিয়ানকে। তবে এতক্ষণ ধরে পুরো ম্যাচকে নিয়ন্ত্রণে এনেও আশরাফুল নিজের উইকেটটি হারিয়ে ফেলেন সেঞ্চুরি উদযাপনের পরের বলেই। পুরো বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জলজল করা চোখগুলো মুহূর্তেই নিভে যাওয়ার মতো হলো। মাঠের দুই ব্যাটসম্যান আফতাব আহমেদ এবং মোহাম্মদ রফিক কি পারবে আজকের জয়টা ছিনিয়ে নিয়ে আসতে? এমন একটা সমীকরণে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তার মানে বাংলাদেশের ক্রিকেট ভক্তদেরই বিশ্বাস হচ্ছিল না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এদিন ইতিহাস সৃষ্টি করতে পারবে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 7 রানের। ব্যাট হাতে আফতাব আহমেদ অপেক্ষা করছিলেন জেসন গিলিস্পির আক্রমণের জন্য। ওভারের প্রথম বলেই বোলারের মাথার উপর দিয়ে উড়িয়ে মারলেন। আম্পায়ার দুহাত উপরে তুলে ছক্কার ইশারা করতেই বাংলাদেশ শিবিরে উল্লাস। অজেয় অস্ট্রেলিয়াকে টেনে হিঁচড়ে মাটিতে নামানোর ইতিহাস। পরের বলটা কিপারের হাতে, দৌড় দিয়ে ফেললেন মোহাম্মদ রফিক, দৌড়ালেন আফতাব আহমেদও। স্টাম্পটা ভাঙতে পারলেন না অ্যাডাম গিলক্রিস্ট। আফতাব আহমেদের সেই দৌড় আর থামল না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে 108তম ম্যাচে এসেছে 10ম জয় কার্ডিফের সোফিয়া গার্ডেনে। কার্ডিফের সোফিয়া গার্ডেন মানেই বাংলাদেশের অমর এক রূপকথার গল্প। এরপর আর কোনো দিন অ্যান্ড্রু সাইমন্ডস কিংবা আর কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটার বাংলাদেশকে কখনোই কটু কথা বলেনি। ফ্রেন্ডস, কার্ডিফের সেই স্মৃতি আজও তাড়া করে বেড়ায় বাংলাদেশকে। আমরা কি আর কখনো এমন চিরন্তন আনন্দে মেতে উঠতে পারবো বাংলাদেশের ক্রিকেট নিয়ে? কমেন্টস করুন আপনার মতামত।